হ্যালো। গুড ইভিনিং স্বর্ণালী। আরো কয়েকজন আসুক, তারপর শুরু করবো। গুড ইভিনিং ডরথি, শ্রী আছে, অনেকেই আসছে, জয়ন্ত। সাউন্ডটা বাড়াবো? গুড়িয়া, সাউন্ডটা বাড়াতে বল। সাউন্ড বাড়াবার কি উপায়? সাউন্ড তো ম্যাক্সিমামই আছে দেখছি। শোনা যাচ্ছে? সাউন্ডটা বাড়াও বলছে। এবার কি শোনা যাচ্ছে? আমি মাইকটা কাছে নিয়ে এসেছি। না, অনেকে এসেছে। স্বর্ণালী, সাউন্ডটা কি এবার ঠিক আছে? হ্যাঁ। হুম হুম। আহ, শোনা যাচ্ছে তো? আচ্ছা। সবাইকে শুভ সন্ধ্যা বলে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমি বলতে এসেছি আজকে। আমার কোনো বক্তব্য as such নেই। কিন্তু আজকের যে বিষয়টা সেটা খুব প্রাসঙ্গিক এবং সবার জীবনের সঙ্গে অত্যন্ত আহ, জড়িয়ে আছে। কেননা সবার বাড়িতেই আপনাদের কিছু না কিছু ছাত্রছাত্রী আছে। তো আমি বহু বছর শিক্ষকতা তে আছি। সেই জন্য আমার কিছু মনের কথা হয়তো আমি বলবো। প্লিজ মনে রাখবেন, এগুলো আমার ব্যক্তিগত কথা। আমি কোনো সংস্থা বা কোনো একে এন্ডোর্স করছি না। আহ, বিষয়টা আজকে পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা। এখন এই পরিবর্তিত পরিস্থিতিটা এলো কেন? প্রথমত, সেই একটি আপদ এসেছে আমাদের জীবনে, করোনা ভাইরাস বা কোভিড-19। এটার ফলে আমাদের জীবনটা সত্যি একটা বিশেষ ভাবে নাড়া খেয়ে গেছে। আর সবচেয়ে বেশি বোধহয় নাড়া খেয়েছে আমাদের এই ছাত্রদের যে সমাজটা। তো সত্যি কথা বলতে কি, এখন যেটা আমি আমার বক্তব্যটা দুভাগে ভাগ করে নিচ্ছি। আমার প্রথম বক্তব্যটা আমি বলবো যে এই যে অনলাইন এডুকেশনের মধ্যে আমরা সব ঢুকে পড়েছি, সেটার বিষয়ে আমার অভিজ্ঞতা। আর দ্বিতীয় কথাটা আমি বলবো এবছর 2020 সালের যারা সব ছাত্রছাত্রী পরীক্ষার জন্য তৈরি হচ্ছিল তাদের জন্য এবং তাদের অভিভাবকদের জন্য অবশ্যই। তো প্রথমে আসি অনলাইন এডুকেশন। দেখুন, অনেক জায়গায় অনেক টেলিভিশন মাধ্যমে, ইভেন ফরেন টেলিভিশনেও বলছে যে এই করোনা ভাইরাস সম্বন্ধে আমাদের এক্সপিরিয়েন্স এত কম, সেই জন্যই নাকি আমরা এর মোকাবিলা করতে পারছি না। এরকম অভিজ্ঞতা আমাদের আগে হয়নি। এটা নাকি স্প্যানিশ ফ্লু এর থেকেও অন্যরকম। আমি বলবো আমার এই অনলাইন এডুকেশনও এই করোনা ভাইরাসের থেকে কিছু কম বালাই নয়। আমার এই বয়সে নতুন করে একটা টেকনোলজি শেখা আহ, খুবই আপদের। কিন্তু কি করব, অথরিটি জানালো যে অনলাইন পড়াশোনা করা শুরু হবে এবং আমি পরে জানতে পারলাম যে এটা নাকি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, মানে মিনিস্ট্রি থেকে এই অর্ডার এসেছে যে সর্বস্তরে নাকি অনলাইন এডুকেশন শুরু করতে হবে। তো আমি একটু পড়াশোনা করে দেখলাম যে কত পার্সেন্টেজ অফ ছাত্রছাত্রী অ্যাকচুয়ালি এই ইন্টারনেটটা ব্যবহার করে। তাতে আমি মোটামুটি একটা পরিসংখ্যান পেলাম, 12.5% আমাদের দেশে
তারও মধ্যে পেলাম ২৭% শহরে এবং মাত্র ৫% গ্রামে। বাংলায় সেটা আরো কম, ৭ থেকে ৮% মাত্র গ্রামের ছেলেমেয়েরা এটা ইউজ করে। সুতরাং আমার খালি একটু মনে হলো যে আমি তাহলে কি খুব একটা প্রিভিলেজ ক্লাসকে কেটার করব। হয়তো হবে, প্রফেশনটাই আমার এরকম। তো আমাদের বলা হলো যে তোমরা ক্লাসরুম ক্রিয়েট করো। তো আমি তো শুনেই একদম ভিড়মি খেয়ে যাওয়ার মতো অবস্থা, কেন ক্লাসরুম তো ফিজিক্যাল হয়, যেখানে দরজা জানলা থাকে, ঢুকে পড়াশোনা করাতে হয় চক অ্যান্ড ডাস্টার দিয়ে। এখানে বলো ক্লাসরুম ক্রিয়েট করো, মানে গুগল ক্লাসরুম। তো মিস্টার সুন্দর পিচাইয়ের অবদানে আমরা একটা গুগল ক্লাসরুম বানালাম। সমস্ত মেল আইডি দিয়ে স্টুডেন্টদের সেই ক্লাসরুমে মেম্বার করে নেওয়া হলো এবং আমরা খুব নর্মাল ভাবে অ্যাজ ইফ কিছুই হয়নি, যেমন আমরা স্কুলে যাই পড়াশোনা করাই, আমরা ঠিক সেইভাবে ক্লাস শুরু করে দিলাম। সেটা হচ্ছে এপ্রিল মাসে গোড়ার দিক থেকে। আমার এখানে একটা বক্তব্য আছে, সবকিছুকে নর্মাল দেখানোটাই কি একটা প্রচলন, বা এটা কি খুব কাম্য? এতে কি আমরা ছাত্রছাত্রীদের খুব একটা কমফর্ট জোনে ঠেলে দিচ্ছি না, যেখানে তারা এই যে একটা প্যান্ডেমিক বা একটা মহামারী চলছে তার সম্বন্ধে সেন্সিটাইজটা একটু কম হবে, একটু না হয় ব্যতিক্রমী হতো। আমার প্রথমে এটা মনে হলো, কিন্তু যেটা বলি এটা আমার পেশা, আমাকে শুরু করতে হলো। ক্লাস তো শুরু করলাম এবং ক্লাসের সিস্টেমটা কি, আমরা ক্লাস শুরু করব, মানে টিচার ক্লাস শুরু করবে, কিন্তু স্টুডেন্টরা নিজেদের সব মিউট করে ফেলবে। তার মানে আমি একটি বোবা ক্লাসকে পেলাম, ৩৫ জন, ৪০ জন, কোথাও কোথাও ৪৫ জনের একটা বোবা ক্লাস। আমি পড়াবো, প্রয়োজনে মাঝে মাঝে আমি তাদের বলবো, এই অমুক তুমি একটু অন করো তো, তোমাকে দেখি তুমি কি অন্য কিছু আঁকিবুকি কাটছো না পড়াশোনা করছো, এই তুমি একটু অন করো তো তোমার মাইকটা, তুমি এই প্রশ্নের উত্তর দাও। এইভাবে শুরু করা কয়েকদিন পরে মনে হলো যে আহ, আমি কি রিচ করতে পারছি, আমি কি সত্যি পৌঁছতে পারছি আমার ছাত্রদের কাছে। তো ক্লাস টিচার্স পিরিয়ডে ওদের জিজ্ঞেস করতে শুরু করলাম যে তোমরা কেমন আছো, তোমাদের কি বক্তব্য এই ক্লাসরুম সম্বন্ধে, এই যে ভার্চুয়াল ক্লাসরুম হচ্ছে। বেশিরভাগ বাচ্চাই কিন্তু বলল এটা আমাদের তো করতেই হচ্ছে ম্যাম, বাবা মা বলেছে স্কুল থেকে নাকি অনলাইন করতে হবে, আমরা করছি, কিন্তু আমাদের মন এটাতে নেই। আমরা আবার ফিরে যেতে চাই সেই মাঠে, সেই আমার স্কুল প্লেগ্রাউন্ডে, সেই স্কুল ল্যাবে, সেই আমাদের লাঞ্চ টাইমে আমরা যেমন করে ইন্টারঅ্যাক্ট করতাম, সেটা আমরা ভীষণ মিস করছি। তো সেটা শোনার পর আমাদের সত্যি খুব মনে হলো যে আমরা কি এটা সত্যি ঠিক করছি, নাকি এটা আমাদের কোনো একটা নেসেসারি ইভেল হবে হিসেবে দেখতে হবে, এছাড়া তো কিছু করার নেই। তাই আমরা এটাকে আরেকটু ইন্টারঅ্যাক্টিভ করার জন্য প্রত্যেকটা ক্লাসে ১০ মিনিট করে অন্তত রাখি, ওদের মনের কথা যাতে ওরা বলতে পারে। হুম, তাতে যে ফিডব্যাকটা পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটি স্টুডেন্ট, আমি 9 থেকে 12 যেহেতু পড়াই, তারা একটু বড় স্টুডেন্ট, প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু নিজের পার্সপেক্টিভে কথা বলছে। হুম, আহ, প্রত্যেকের বাড়িতে তো করোনা ভাইরাস ঢোকেনি। কেউ বলছে ম্যাম আমার পাড়াতে, আমার অপোজিট বাড়িতে, আমার নেবারের বাড়িতে হয়েছে, আমি খুব ভীত সন্ত্রস্ত। কেউ বলছে আমার কাছে এটা খুব ইউজুয়াল, বাড়িতে তো সারাদিন রয়েছি, বাবা রয়েছে, মা রয়েছে, এটাও একটা ব্যাপার। তখন আমার স্ট্রাইক করলো যে যে স্টুডেন্টটা সকাল ৬টায় উঠে তার ব্রাশ করে, সে তার ব্যাগ প্যাক করে, সে তার স্কুল বাস ধরে স্কুলে যেত, একটা নির্দিষ্ট টাইম টেবিল ফলো করতো, আজকে কিন্তু সকালে আর তার ওঠার কোনো প্রয়োজনই নেই। কেন, ক্লাস যখন শুরু হচ্ছে তার ঠিক ৫ মিনিট আগে সে শুধু একটা হোয়াইট শার্ট পরে নিচ্ছে, যেটা স্কুলের ইউনিফর্ম, কারণ আমি তো তাকে হার্ডলি দেখবো, সে জাস্ট কম্পিউটারের সামনে এসে বসে পড়ছে। পেরেন্টস টিচার মিটিং এ জিজ্ঞেস করতে পেরেন্টসরা বলছেন যে হ্যাঁ ম্যাম রাত্রির অব্দি তো নেটফ্লিক্স দেখে, আর নয় প্রাইম, কি সব অ্যামাজন প্রাইম দেখে, সকালে উঠতেই পারে না। এই সব শুনে স্কুল থেকে পিটি ক্লাস চালু করলো সকাল ৮টা থেকে ৮:৩০, তাতেও অ্যাটেন্ডেন্স খুবই কম। আবার পেরেন্টসদের জিজ্ঞেস করা হলো কেন বাচ্চা আসছে না, বলছে না ম্যাম ওদের কোনো ইন্টারেস্ট নেই, ওরা পড়ে পড়ে ঘুমোচ্ছে।
সুতরাং এই যে অনলাইন ক্লাসের খুব একটা গুরুত্ব যে ওরা বুঝেছে, আমি আমার ব্যক্তিগত জীবনে সেটা বুঝতে পারছি না। এবং একটা ক্লাসে কিন্তু অ্যাটেন্ডেন্স বেশ কম, আবার পার্টিকুলার দিনে বেশ কম। হুম? তখন আমার মনে হলো যে আচ্ছা, আমি যখন 40 মিনিটের ক্লাস নিতাম, সাইকোলজিস্টরা বলেন যে 10 থেকে 15 মিনিট নাকি হচ্ছে একটা অ্যাভারেজ আইকিউ এর বাচ্চার অ্যাটেনশন স্প্যান। তো আমি সেখানে যদি একটা 1 ঘন্টার ক্লাস দিই, সেখানে ওই প্রথম 15 মিনিট বা মাঝখানের 15 মিনিট ছাড়া অন্যান্য সময়টা কি আমি আদৌ তাকে কিছু এফেক্টিভলি দিতে পারছি, বা সে আমার থেকে নেওয়ার আগ্রহ দেখাচ্ছে? তো এই থেকে কিন্তু আমার নিজের একটা ফ্রাস্ট্রেশন জন্মেছে। আমি হয়তো অনলাইন এডুকেশনের বিরুদ্ধে কিছু বলতে চাই না, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেটা বুঝছি, আপনারা ভাবতে পারবেন না একটা 1 ঘন্টার ক্লাসে যে মেন্টাল স্ট্রেস আমাদের এবং স্টুডেন্টের হচ্ছে। আমি একটু এক্সপ্লেন করে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন। আমি খানিকক্ষণ পড়বার পরে এই যে বললাম, একজনকে আমি ক্লাস লিস্ট লিখে বলছি একজনকে, তুমি একটু অন হও তো দেখি তোমার মুখটা, তুমি ইউনিফর্ম পরেছো? আচ্ছা, তাকে দেখে তারপর আবার 2 মিনিট পর আরেকজনকে বললাম, তোমার মাইকটা কাজ করছে না কেন? সে এবার চ্যাট সেকশনে লিখছে, ম্যাম মাইকটা অন করলে আমার নেটওয়ার্ক চলে যাবে। আমি বলছি কেন? তখন সে বলছে আমার ডেটা নেই এতটা। তো পেরেন্টস টিচার মিটিং এ আবার তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম যে দেখুন, ডেটা তো একটা আনলিমিটেড রাখতে হবে, কারণ এইভাবে তো সকালে এদের স্কুলের ক্লাস, আবার রাতে হচ্ছে টিউশন। তো সেসবগুলো করতে গেলে তো হ্যাঁ হ্যাঁ ম্যাম আমরা দেখছি। তো বাবা মায়েরাও ফ্রাস্ট্রেটেড, আমরাও ফ্রাস্ট্রেটেড, এরাও। কিন্তু চালিয়ে যেতে হবে, যেটা বললাম এটা আমাদের একটা নেসেসারি ইভেল। তো আমি ক্লাসে এইভাবেই পড়াতে পড়াতে যখন আমার 1 ঘন্টার ক্লাসটা শেষ হচ্ছে, আমি এই খানিকটা পড়াচ্ছি আর খানিকটা আমি ওদের এনগেজ করার জন্য বলছি, তুমি মাইকটা অন করো আর তোমার ভিডিওটা অন করো, তুমি এই প্রশ্নের উত্তর দাও, তুমি ওইটা করো। এটা করতে গিয়ে আমার নিজের খুব মেন্টাল এনগেজমেন্টটা স্ট্রেসফুল হয়ে যাচ্ছে, যার ফলে 1 ঘন্টা পরে আমার সঙ্গে আমার অনেক মানে সহকর্মী টিচাররাও নিশ্চয়ই আছেন, তারাও মানবেন। 1 ঘন্টা পরে উঠে গিয়ে মুখে চোখে জল দিয়ে খানিকটা পাখার তলায় বসে একটু স্থিতু না হলে আমরা পরে ক্লাসে আবার যেতে পারছি না। এবার দেখি স্টুডেন্টদেরও কিন্তু তথৈবচ অবস্থা। যে স্টুডেন্ট সকাল মোটামুটি 8টার মধ্যে স্কুলে পৌঁছে যেত আর বাড়ি ফিরতে ফিরতে 3টে 4টে বাজতো, সে এখন 24 ঘন্টা বাড়িতে, সামনে মূর্তিমান বাবা, ওইদিকে মূর্তিমান মা। এবং 24 ঘন্টা একসঙ্গে থাকলে কি হয়, আপনার ছোট ছোট খুঁতগুলো অনেক বড় হয়ে পড়ে, তাই তো? তাই থেকে শুরু হয় দ্বন্দ্ব, কলহ, এবং যেটা আমরা ইংরাজিতে বলতে চাই ডোমেস্টিক ভায়োলেন্স। আপনারা, আমি আর নতুন করে কি বলবো, আপনারা টিভিতে দেখছেন, কাগজে পড়েছেন। যখন লকডাউন শুরু হলো একটা পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, 25শে মার্চ থেকে 31শে মার্চের মধ্যে ভারতবর্ষে যে ন্যাশনাল কমিশন ফর উইমেন, তার মানে মহিলাদের প্রতি ডোমেস্টিক ভায়োলেন্স, প্রায় 1,500 সংখ্যায় আসে কমপ্লেন্ট, তার মধ্যে 70টি পশ্চিমবঙ্গ থেকে। তো ডোমেস্টিক ভায়োলেন্স এই যে একটা ক্রাইম, একটা অত্যন্ত নক্কারজনক জিনিস, সেটাও আমাদের সাথে হয়েছে। বাবা মায়েরা আগে দিতেন না কোয়ালিটি টাইম, আমরা শিক্ষকরা বলতেন দেখুন আপনাদের কিন্তু কোয়ালিটি টাইম দিতে হবে, আর এখন কোয়ান্টিটি টাইম সর্বক্ষণ। তবে জুন 1 এর পর থেকে অনেকেই তো বাবারা বেরোচ্ছেন, মায়েরাও হয়তো বেরোচ্ছে, হয়তো সময়টা একটু কমেছে, কিন্তু মে মাসের 30 তারিখ অবধি এই যে মূর্তিমান বাবা মা, সঙ্গে যদি আরো কেউ থাকেন ফ্যামিলি মেম্বার, সর্বক্ষণ ছেলে মেয়েদের পেছনে এটা করো ওটা করো, ওটা কেন করলে সেটা কেন করলে না, এইটা অত্যন্ত আপদের বিষয়। তার সঙ্গে আর একটা জিনিস কি আছে, অনলাইন ক্লাস চলছে, হঠাৎ করে দেখা যাচ্ছে বাবা মাও ঢুকে পড়েছেন। কি হয়েছে? কৌতূহল, দেখছি কেমন জিনিসপত্র চলছে। যা হয়, অঢেল সময় হাতে থাকলে এটাও একটা বালাই। ঠিক আছে? শুধু বাবা মা বলবো না, আমরা বেশ কিছু টিচাররা, কিছু আউটসাইডার, স্ট্রেঞ্জার যাকে বলে, তারাও ঢুকেছে, এরকম অভিজ্ঞতাও পেয়েছি, বাচ্চারা ভয় পেয়ে গেছে। এবং এটাও দেখা গেছে একটি স্টুডেন্টের একাধিক মেল আইডি,
সেটাকে মিসইউজ করা হচ্ছে। কয়েকদিন আগে আপনারা কাগজে দেখেছেন সাউথ কলকাতার একটি স্কুলে একটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা ঘটেছে এবং স্কুল অনলাইন ক্লাস বন্ধ করতে বাধ্য হয়েছে। তার মানে আমার বারবার একটা কথাই মনে হচ্ছে যে এটাকে একদম নরমাল ভাবে না রেখে অনলাইন ক্লাস করতেই হবে। হ্যালো নবপ্রীত, হ্যালো। অনলাইন ক্লাস করতেই হবে, এইটা কেন এই বাধ্যবাধকতা? আজকে বিকেলের আমি একটা খবর দিই, নেট ঘাঁটতে ঘাঁটতে পেলাম কর্ণাটক হাইকোর্ট কর্ণাটক সরকারকে ভৎসনা করেছে কেন তারা অ্যালাউ করছে না সমস্ত স্কুল যারা ইচ্ছুক লোয়ার কেজি থেকে ক্লাস 5 অবধি কেন অনলাইন হচ্ছে না। আমি তো শুনে আমার কপালে হাত। লোয়ার কেজি, একটা লোয়ার কেজির বাচ্চা ঘন্টার পর ঘন্টা এই স্ক্রিন শেয়ার করবে, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে। আপনারা স্বাস্থ্যের দিকটা ভেবে দেখেছেন? আমি অবাক হয়ে গেলাম যে সরকার থেকে প্রথমে কর্ণাটক সরকার থেকে প্রথমে বলা হয়েছিল যে এলকেজি থেকে ক্লাস 5 এর দরকার নেই অনলাইন, শুধু সিনিয়র স্কুল। ওয়েল অ্যান্ড গুড, টেকেন, পয়েন্ট টেকেন। কিন্তু কর্ণাটক হাইকোর্টে সেই কেসটা গেছে এবং কোর্ট সরকারকে ভৎসনা করেছে। এখন আবার আমরা দেখছি সবই কিন্তু আদালত ডিসাইড করছে। হ্যাঁ, আমি সেই জন্য এবার চলে আসবো কালকের যে ঘটনাটা ঘটেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা একটু করতে পারেন চ্যাট সেকশনে, আমি একটু দেখে নেব। তো কালকে সন্ধেবেলা যে ঘটনাটা ঘটলো, হঠাৎ করে সুপ্রিম কোর্টের অর্ডারটা পাবলিক হলো যে পরীক্ষা আইসিএসই বোর্ড থেকে বন্ধ। সিবিএসই কিন্তু জিনিসটাকে ঝুলিয়ে রেখে বলল 10 বন্ধ করেছি, 12 কে কিন্তু সুযোগ দেব যখন সিচুয়েশন খুব ইমপ্রুভ করে যাবে। এবার আপনারাই বলুন, লকডাউন যেভাবে চলছে আর 3 মাসের মধ্যেও কি আপনারা কোনো সুরাহা দেখছেন পরিস্থিতি ভালো হওয়ার, নর্মালাইজ হওয়ার, যেখানে স্টুডেন্টরা নাকি স্কুলে ট্রাভেল করবে, গিয়ে পরীক্ষা দিয়ে আসবে? আমি তো দেখছি না। তাহলে কি বেসিসে একটা ক্লোজার করা হলো না? আর আদালতেই যদি যেতে হয় তাহলে একটু আগে কেন করলেন না? হাজার হাজার, হাজারও নয়, কয়েক লক্ষ ক্লাস 12 এর স্টুডেন্ট, আমি 10 কে ধরছি না, কেন না 10 তো পাশ করে 11এই পৌঁছে যায়, তাই না? মোটামুটি নিজের স্কুলে অ্যাডমিশনটা পেয়ে যায়, তাদের নিয়ে আমরা অতটা চিন্তিত নই। 12 থেকে যেসব ছাত্রছাত্রীরা যায় কলেজে, তাদের মানসিক অবস্থা। কালকে সন্ধ্যেবেলা আমার আমি এবং আমার বেশ কিছু কলিগ আমরা প্রচুর ফোন কলস পেতে শুরু করি। মানে একজন তো সুইসাইডালও মনে হচ্ছিল, ঠিক আছে? তো আমরা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে যাই। আমরা ওদের কাম ডাউন করবার চেষ্টা করি, কিন্তু কি বলবো, বলারটা কি আছে? ক্লোজারটা যখন এলো একটু বেশি দেরি করেই এলো। তো আমার মনে একটা কথা জেগেছে, আপনারা বলতে পারবেন আমি ভুল কি ঠিক, বা আমার এই প্রশ্নটা প্রযোজ্য কিনা। আমার মনে হলো লকডাউনের যা নেচার আমরা দেখেছি, এখনো দেখছি, আজকেই টিভিতে দেখছি, একটা শহরেও কোনো কন্টেনমেন্ট জোনেও কেউ মাস্ক পরছেন না, সেটা চেন্নাই থেকে আরম্ভ করে কলকাতা অব্দি। হ্যাঁ, তো বলিদানটা কি শুধু আমাদের ছাত্রছাত্রীরাই দেবে? কেন, তারা কি ভোট ব্যাংক নয় বলে? কেন তাহলে যখন এপ্রিল মে মাসে, আমার এই মনে প্রশ্নটা আসছে, এপ্রিল মে মাসে তো ন্যাশনাল লকডাউন ছিল, সত্যি করে রাস্তাঘাট সত্যি খুব ফাঁকা ছিল, তখন কেন একটা অ্যাটেম্পটও নেওয়া হয়নি ভালোভাবে সমস্ত সেফটি প্রিকশন, যেটা এখন বোর্ডগুলো বলছে যে আমরা নাকি সেফটি প্রিকশন নিয়ে করতাম, সমস্ত 15,000 সেন্টার বানিয়ে দিয়েছি, সেইগুলো তাহলে একটা এপ্রিল মে মাসে তো চেষ্টা করে দেখা যেতে পারতো। সেটা না করে একদল পেরেন্টসদের যেতে হলো কোর্টে, তাও বম্বে হাইকোর্টে গিয়ে সেটা সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হলো। আমাদের পলিসি মেকার্স, আমাদের যারা পিপল ইন পাওয়ার, তাদেরকে আমার এটাই বলার যে একটু দেখবেন এবার যে নেক্সট স্টেপটা আসছে, যে বোর্ড বা কাউন্সিল থেকে যে মার্কস গুলো স্টুডেন্টসদের দেওয়া হবে, তার যে একটা ফর্মুলা আপনারা বানাবেন, তার জন্যে অ্যাটলিস্ট দেশের টপ স্ট্যাটিস্টিশিয়ান, দেশের টপ ম্যাথমেটিশিয়ান, বহু বহু ইউনিভার্সিটির প্রফেসররা আছে,
তাদের মতামত নিন। আজকে কোভিডে কিন্তু একজন এপিডেমিওলজিস্টের মতামত নেওয়া হয়নি। সব কি রাজনীতি? সবকিছু কি পলিটিক্যাল ডিসিশন হবে? অ্যাজ সিভিল সোসাইটি আমাদের মনে হয় এটাকে একটা পুট ফরওয়ার্ড করা দরকার। আমি হয়তো এই প্ল্যাটফর্মটা পেয়েছি সেটা বলার। সেই জন্য এটাই বলবো, আমি সুন্দর পিচাইয়ের কথা একটু আসবো। কেন ওনার ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে উনি বলছেন, যখন আমি প্রথম জীবন শুরু করি আমার বাড়িতে কোনো টেকনোলজি ছিল না। হুম? কিন্তু আজকে আমি যে পজিশনে এসেছি সেই টেকনোলজি আমার অস্ত্র। উনি এই ইয়ার 2020-র জন্য একটা সন্দেশ, একটা একটা খবর, একটা মেসেজ পাঠিয়েছেন, একটা বার্তা পাঠিয়েছেন। সেটা ভারী সুন্দর। আমি বাংলায় বললে সেটা এরম ভাবে দাঁড়াবে। উনি বলছেন, ইয়ার অফ 2020, তোমরা ভয় পেও না। 100 বছর আগে স্প্যানিশ ফ্লু মানুষ সার্ভাইভ করেছে। 50 বছর আগে 1970s-এ ভিয়েতনামের যুদ্ধ, আর আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা ধরি বা ভারতবর্ষে নকশাল আন্দোলন। 20 বছর আগে 2001-এ আমাদের 9/11। এই সব নাড়া দেয়া ঘটনাগুলো যখন ঘটে গেছে এবং জেনারেশন সার্ভাইভ করেছে, ইউ শ্যাল প্রিভেল। উনি কিন্তু বলছেন, খুব আশাবাদী হয়ে বলছেন, ইউ উইল প্রিভেল। তো আমি এই বছরের যারা পরীক্ষার্থী ছিল, এখন যারা আর হয়তো পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না, বা একটা প্রভিশন রেখেছে সরকার যে যারা খুশি নাকি হবে না এই নতুন ফর্মুলায় মার্কস পেতে, তারা নাকি আবার সিবিএসইর আন্ডারে একটা সুযোগ পাবে পরীক্ষা দেওয়ার। আমি তো অদূর ভবিষ্যতেও সেই সময়টাকে খুঁজে পাচ্ছি না। সেটা হয়তো সামনের বছর হয়ে যাবে। কারোর কি হাতে অতটা সময় আছে? তার থেকে আমার মনে হয় যারা 12-এ এখন পড়ো, বা আপনাদের যারা অভিভাবকদের মধ্যে আছেন, সামনের দিকে তাকানোটা আমার মনে হয় অনেক বেশি ভালো। পেছনে যেটা হয়ে গেছে অ্যাকসেপ্ট করতেই হবে, মেনে নেওয়া ছাড়া আপাতত এখন কিছু করার নেই। যেটা জানা গেছে যে 15ই জুলাইয়ের মধ্যে নাকি মার্কস বেরোবে। 1 সপ্তাহের মধ্যে আমরা জানতে পারবো যে কি পদ্ধতিতে নাকি মার্কস অ্যালট করা হবে। ওই অ্যাভারেজ মার্কিং যেটা বলছে, সিআইএসসি বলছেন যে আমরা ইভেন 11-12 দুটোরই মার্কস দেখবো। আমি একটা কথা এখানে বলি, যে যারা শিক্ষক বা শিক্ষিকা আছেন এখানে, আপনারা সবাই জানেন যে 11-এ অ্যাকচুয়ালি কিন্তু বাচ্চারা পড়াশোনাটা করেই না, তাই না? তারা সবে 10 থেকে পাশ করে 11-এ আসে সিনিয়র স্কুল। তারা একটা ইউফোরিক থাকে খুব, হ্যাঁ, পড়াশোনাটা বিশেষ করে না, ওই অ্যানুয়াল পরীক্ষায় মোটামুটি একটা নম্বরতে উঠে যায়। তারা ম্যাক্সিমাম পরিশ্রমটা কিন্তু করে এই 12-এর সময়। এবং সিলেকশনেও দেখা গেছে বেশিরভাগ স্কুলের পারফরমেন্স কিন্তু সেরকম নয়। তাহলে যদি বোর্ড ঠিক করে যে সিলেকশনের বেসিসে নম্বর দেবে, সেটাও খুব সাংঘাতিক। অ্যাভারেজ কিসের দেবে? শুনছি যে যে কটা পরীক্ষা হয়ে গেছে তার বেসিসে অ্যাভারেজ, বা একটা, আমি স্ট্যাটিস্টিক্স এর ভাষায় বলতে পারবো না কিভাবে দেবে, সেইভাবে নাকি কিন্তু জাস্টিস করা হবে। এখন আমাদের এইটাই আশা করে তাকিয়ে থাকা যে সত্যি সত্যি জাস্টিস হবে। কারণ কাল থেকে যে ফোনগুলো পাচ্ছি, আমি অত্যন্ত বিচলিত। একজন শিক্ষিকা হয়ে আমি বলছি, আমি অত্যন্ত বিচলিত। বেশ কিছু ছাত্রছাত্রী আছে যারা আগে থেকেই একটু মানসিক দিক থেকে অন্যরকম। কেন আপনারা জানেন এখন সমাজে নানান রকম মানসিক রোগে পড়ছে এসব ছাত্রছাত্রীরা। তার জন্য কিন্তু আমরা বাবা মায়েরা অনেকটা কারণে দায়ী, সমাজ দায়ী। এডিএইচডি অসুখ একটা আছে, অটিজম একটা আছে। এই এডিএইচডি অসুখ একটি সাংঘাতিক অসুখ। আমার চেনা একটি ছাত্র আহ প্রচুর বছর ধরে এই অসুখে ভুগেছে, খুব সিরিয়াস পড়াশোনায়। এবার যখন সে যে কয়েক মাস ধরেই কিন্তু আমাদের একটা আলোচনা চলছিল যে পরীক্ষা হবে কি হবে না, এই ডামাডোলটা আমাদের মে মাসের পর থেকেই শুরু হয়ে গেছে, যবে থেকে সার্কুলারটা এসছে যে পরীক্ষা হবে নাকি 1 জুলাইয়ের পর থেকে। ছেলেটির আজকে এমন অবস্থা, তাকে রিহ্যাবে পাঠাতে হয়েছে। কেন? তার এডিএইচডি জিনিসটা, সে তো ড্রাগস খায়, সে ওভারডোজে তার ব্যবহারে এমন পরিবর্তন এসেছে, সে তার বাবা মাকে ধরে মারছে। তারা বাধ্য হয়ে তাকে একটি রিহ্যাবে রেখে এসেছে।
আপনারা বলুন এরম ধরনের কেস আমি জানি একটা, আপনারা হয়তো অনেকেই জানবেন বা আরো যারা শিক্ষক শিক্ষিকা আছেন আপনাদের গোচরেও হয়তো আসবে। এইরম ধরনের রোগগ্রস্ত শিশুদের জন্যে আমরা কি এই যে ডিসিশনটা নিলাম আরো রোগটা বাড়িয়ে দিলাম না? আপনি ভাবুন তো যারা মাসখানেক ধরে পড়াশোনা করেছে রাত জেগে, তৈরি হয়েছে 1 জুলাই পরীক্ষা দিতে যাব। হুম? তাদের কি মানসিক অবস্থা? কি বলবেন? তাদের জন্য আমরা কি আমি শুধু একটাই ভাবি এরা কি ভোট ব্যাংক নয় বলে, কিন্তু ভবিষ্যতে তো এরাই ভোট ব্যাংক মনে রাখবেন। আজকে আপনারা যা করছেন এদের সঙ্গে এরা কিন্তু একদিন ফিরিয়ে দেবে। আজকে ভবিষ্যতের ভারতবর্ষ কিন্তু এদেরই হাতে। আপনি যা করবেন যা দেখাবেন তারাও কিন্তু সেটা ফিরিয়ে দেবে। তারা কিন্তু প্রচন্ড ফ্রাস্ট্রেটেড। আমরা শিক্ষক শিক্ষিকারা ফ্রাস্ট্রেটেড, তারা ফ্রাস্ট্রেটেড কেন? এই এই যে প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন আমাদের দেশে এটা সিম্পলি হচ্ছে না। আপনি মেডিকেল ফিল্ডে বলুন, আপনি এডুকেশন ফিল্ডে বলুন, একটা প্ল্যানিং করে একটা প্রবলেম সলভিং আমরা বোধহয় ভারতবর্ষের লোকেরা প্ল্যানিং এন্ড সলভিং জিনিসটা বুঝে উঠতে পারিনি এতগুলো। তবে কি বলবো পাশ্চাত্য দেশেও যা চলছে এই কোভিড নিয়ে, তো আবার ফিরে আসি আমি সেই জায়গাতেই যে পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা আজকে একটা কোথা থেকে একটা মাইনিউট ভাইরাস যেটা নাকি শুনেছি ব্যাকটেরিয়ার থেকেও 10 গুণ ছোট, সে এসে আমাদের জীবনে এই যে আপদ সৃষ্টি করেছে তার যে একটা ভীষণ বীভৎস একটা ফলাফল হতে চলেছে, এই থেকে আমাদের বাচ্চাদের বাঁচাতে হবে। তাই আমার অভিভাবকদের কাছে বিশেষ করে ভীষণ একটা আর্নেস্ট রিকোয়েস্ট, একটা প্রার্থনা, এই যে কোয়ান্টিটি টাইমটা পাচ্ছেন এখন তো আর কোয়ালিটি না, আমি বললাম এটা কোয়ান্টিটি, 24 ঘন্টাই আমরা একের সঙ্গে রয়েছি। এইটাকে একটু যদি ব্যবহার করেন ঠিকভাবে। সুন্দর পিচাই এটাও বলছেন, 3টে মেসেজ দিচ্ছেন এই ইয়ার 2020 কে। হ্যাঁ, ইউটিউবে এই ভিডিওটা আছে, যদি আপনারা একটু দেখে নেন সবাই খুব ভালো লাগবে, খুব ইন্সপায়ারিং। উনি 3টে মেসেজ দিচ্ছেন। বি ওপেন মাইন্ডেড, যেটা আমি সবাইকে বললাম যে পরীক্ষার্থীরা আছো তোমরা সবাই প্লিজ ওপেন মাইন্ডেড হও, মেনে নিতে শেখো সিচুয়েশনটা। আর একটা কথা, আজ কি আমি মনে রাখি সুন্দর পিচাই তার ক্লাস 10-এর পরীক্ষায় কত পেয়েছিল, আর 12-এর পরীক্ষায় সে কম্পিউটার সায়েন্সে কিছু পেয়েছিল কিনা আদৌ কোনো ভালো নম্বর? মনে রাখি না, জানতেও চাই না। আমাদের জীবনেও একটা স্টেজের পরে আর মার্কশিট প্রডিউস করতে হয় না, আমার কাজই আমার পরিচয় হয়ে যায়। তো এইগুলো যদি আমরা বাচ্চাদের মধ্যে কাউন্সেলিং এর মাধ্যমে আনতে পারি, যেটা সবচেয়ে ভালো করতে পারবেন কিন্তু অভিভাবকরা, কেননা এখন আপনারা বাড়িতে আছেন, তাদের বলুন যে সামনের দিকে দেখতে। তো উনি বলছেন সেকেন্ড পয়েন্টে বলছেন সুন্দর পিচাই, বি ইমপেশেন্ট। একটা রেস্টলেস ভাব তো আছে ভেতরের মধ্যে, এই রেস্টলেস ভাবটাকে উনি ভালো বলছেন, বলছেন এই রেস্টলেস ভাবটাকে ঠিক দিকে পরিচালিত করলে তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। কেন রেস্টলেস কেন, তুমি কি করতে চাও? এই যে পরীক্ষাটা হলো না, এবার আমার কি হবে, তুমি যে নিজেকে প্রশ্ন করছো এটা থেকে দেখবে ভালো কিছু বেরিয়ে আসবে। বি ইমপেশেন্ট এটাও। তারপর উনি বলছেন বি হোপফুল, আশা ছেড়ো না। উনি বলছেন ইউ শ্যাল প্রিভেল। ইয়ার 2020 কে এত ভালো বার্তা মনে হয় আমার খুব কম লোকই দিতে পেরেছে, সেই জন্য আমি একটু কোট করলাম। আর উনি লাস্টলি বলেছেন ইউ হ্যাভ দ্য চান্স টু চেঞ্জ এভরিথিং। আমি যেটা বললাম যে আজকে আমরা যে অন্যায়টা করছি এই বছরে পরীক্ষার্থীদের সঙ্গে, আহ, সেটা কিন্তু আমাদের ফলটা ভোগ করতে হবে। এখনো সময় আছে, এই যে মার্কসটা বেরোবে, হুম, আহ, এই যে, হ্যাঁ, স্বর্ণালী ঠিকই বলেছে, যে মেন্টাল স্ট্রেস থেকে বার করে নিয়ে আসার কাজ কিন্তু আমাদের সমাজের। হ্যাঁ, আর প্লিজ যারা পলিসি মেকার আছেন, যারা ডিসিশন মেকার আছেন, দেখবেন যে এই যে নম্বরগুলো এবারে বেরোবে সেটা যেন সত্যি জাস্টিস ইজ ডান। কেন এরা কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, এরা ভোট ব্যাংক নয়, তাই কি এরা নিশ্চুপ, তাই কি এরা সবসময় রিসিভিং এন্ডে থাকবে? এদের জন্য আলাদা করে ভাবনা চিন্তা করা দরকার। মোটামুটি এই আমার বক্তব্য। আমি কিছু দেখে নিতে চাই যদি কোনো প্রশ্ন থাকে কারো। ডরথি লিখছে চরম অত্যাচার করছে সিবিএসই বোর্ড। হ্যাঁ ডরথি, তোমার নিজের মেয়ে, তুমি জানো তুমি
যেহেতু বাড়িতে আছো, আমি বলবো ডরথি এই সময় প্লিজ তোমার মেয়ের সঙ্গে থাকো। ওকে এই জিনিসটা বোঝাও যে এখন যেটা হয়েছে, যেহেতু এটা সুপ্রিম কোর্ট থেকে এসেছে, এখন পারহ্যাপস আর কিছু করার নেই। হ্যাঁ, দেখো কি নম্বর পাচ্ছে। তারপর নাকি সিবিএসই আর একটা অপশন দেবে যে তুমি যদি খুব মনক্ষুণ্ণ হও তোমার নম্বরে, তখন নাকি সিবিএসই আবার সিচুয়েশন ভালো হলে নাকি তারা পরীক্ষা নেবে। আমি ভাই এটার কোনো সলিউশন দেখতে পাচ্ছি না। প্রজ্ঞা তুমি লিখছো শুধু মানসিক চাপ নয়, আমার বোনের মেয়ের শ্বাসকষ্ট আছে, সে কোন ভরসায় বাইরে বেরোবে। এক্স্যাক্টলি, তা আমার সেটাই বক্তব্য প্রজ্ঞা, যে যারা প্ল্যানার, যারা গভর্নমেন্টে আছেন বা যারা ডিসিশন মেকিং, তারা কি কিছুই বুঝতে পারছিলেন না কোন দিকে জিনিসটা এগোচ্ছে, সারা বিশ্বের কি সিচুয়েশন। তা এই ডিসিশনটা একটু আগে আনলে কি বাচ্চাগুলোর এই মানসিক স্ট্রেস থেকে আমরা আম, তাদের বাঁচাতে পারতাম না? তারা যে রাত জেগে জেগে পড়েছে এই একটা মাস, তারা যে মানসিকভাবে প্রস্তুত হয়েছে এই 5 জুলাই থেকে পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে সেটা আমি বন্ধ করতে পারতাম। আমি তাকে মে মাসেই বলে দিতাম, না রে পরীক্ষা হচ্ছে না, দরকার নেই, দাঁড়া, কি রেজাল্ট আসে দেখা যাক, দেখবো। সেই মানসিক প্রস্তুতি অন্য। আর তুমি তাকে রাতের পর রাত পড়িয়ে প্রিপারেশন করিয়ে তারপর তুমি যখন বলছো না এখন আর পরীক্ষার দরকার নেই, এইগুলো তো একটা প্ল্যানার, একটা গুড অ্যাডমিনিস্ট্রেশন, একটা প্ল্যানার, একটা ডিসিশন মেকারের লক্ষণ। এরা কি কেউ কিছুই কোনো কিছু বুঝতে পারেননি, যেটা আমরা সাধারণ লেম্যানেরা বুঝতে পারছি? কুনালদা তুমি লিখছো সিনিয়র স্টুডেন্টস ক্যান সার্টেনলি বি asked to attend classes as they are old enough to adhere. Junior students will have to grow up for some time at least in an correct. আমি সেটাই বলছি যে এই যে আজ কর্ণাটক হাইকোর্টের এই রায়টা বেরিয়েছে, যে যে ভৎসনা করেছে কেন তুমি অ্যালাউ করছো না অনলাইন ক্লাস ফর এলকেজি টু ক্লাস 5। এলকেজি মানে বয়স কত, 4 5? এবার যে আমরা দেখবো আমার নিজেরই হচ্ছে, আমি যখন ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকে তাকাচ্ছি আমারই মাথা বঁ বঁ করছে। আপনারা ভাবুন তো, ছোট ছোট বাচ্চারা অনলাইন যে বসে অতটা ক্লাস করছে, তাদেরও তো শরীরে একটা ব্যাপার আছে। সুতরাং আমি এই নর্মালাইজিং সিনড্রোম, সবকিছু নর্মাল, সবকিছু আগের মতো চলছে, অথচ বাইরের জগতে একটা বিশাল পরিবর্তন, একটা মহামারী চলছে, এই দুটোর মধ্যে আমি স্টুডেন্টকে সেন্সিটাইজ করব না? না হয় না হলো ক্লাস, জুনিয়রদের জন্য বিশেষ করে, তাই নয় কি? তো আমার এটাই মনে হয়েছে, আম, আমি আপিল করব সমস্ত ডিসিশন মেকারসদের জন্য, যারা পরবর্তী, এবার তো তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসছে যে মার্কস গুলো দিতে হবে। হ্যাঁ, কি বেসিসে, যেটা আমি বলছি, কোভিডে যেমন এপিডেমিওলজিস্ট লাগবে, যেটা করা হয়নি, এডুকেশনেও স্ট্যাটিস্টিশিয়ান অ্যান্ড ম্যাথামেটিশিয়ান লাগবে, যারা ঠিক ফর্মুলাটা বলে দেবে যে এই স্টুডেন্টের এই ক্যাপাবিলিটি অনুযায়ী এই মার্কস পাবে। দয়া করে যেন এগুলো দেখবেন। সৌমেন বাবু লিখছেন উইল অল বি এবল টু কমিট টু স্কুল। হ্যাঁ, পারবে না তো। আম, সুদক্ষিণা লিখছে ভেরি ভেরি ওয়েল সেড, উই মাস্ট কনসিডার মেন্টাল কানেক্ট, রাইট। তো প্লিজ আমাদের এটাই দেখতে হবে ওদেরকে এই স্ট্রেসড অবস্থা থেকে কিভাবে বার করে আনা যায়। তো যারা বাড়িতে আছেন দেখবেন যেন সাফিসিয়েন্ট এন্টারটেনমেন্টটাও হয়, তাদের সঙ্গে বসুন, যদি তারা কোনো একটা সিনেমা দেখে একটু তাদের সঙ্গে বসেই দেখুন না, তাদেরকে একলা ছাড়বেন না। দুজন মিলে একসঙ্গে সিনেমা দেখা কিন্তু আনন্দটাই আলাদা। একটু গল্প গাছা আগে যেমন আমরা করতাম, সেই গল্প গাছা, এই নর্মালাইজিং যদি করতে হয় ওইভাবে আমরা নর্মালাইজিং করি। এই রিজিড একটা অনলাইন সিস্টেমের মধ্যে দিয়ে নর্মালাইজিং না করাটাই ভালো। আর ছোট বাচ্চাগুলোকে প্লিজ ওদের একটু খেলতে দিন, বাড়ির মধ্যে খেলতে দিন, একটু গল্পের বই পড়তে দিন, ওদের এই অনলাইন সিস্টেমের মধ্যে আনা আনা একদমই উচিত হবে না, ডাক্তারি শাস্ত্রেও এটা খুব খারাপ। জড়তি লিখছো 11-এ এরা একটু রিল্যাক্সেশন থাকতে চায়, হ্যাঁ, কিন্তু এখন যেটা জিনিসটা বোঝা গেল যে আর 11-এ রিল্যাক্সেশন করা যাবে না। এখন এবছর যারা 12-এ পড়ছে, আমরা কিন্তু তাদের স্ট্রিক্টলি বলে দিয়েছি যে তোমরা কিন্তু প্রত্যেকটা পরীক্ষা ঠিকভাবে দাও, কারণ তোমাদের বেলাতেও যদি পরীক্ষা না হয়, এই সব ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কস গুলো তোমাদের যাবে বোর্ডে। তারা এবারে ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। তো আমরা টিচাররা পড়েছি একটা ফাঁপড়ে, এমন একটা সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছি, আমাদের করতেও হচ্ছে, অথচ আমরা যেটা করছি তার ফলাফলটাও আমরা নিজের চাক্ষুষ দেখতে পাচ্ছি রোজ। তো আহ, আমি মোটামুটি এই বলে শেষ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং পিকেজি কে ধন্যবাদ সবচেয়ে বেশি, যে আমাকে একটা প্ল্যাটফর্ম করে দিল, যে এইটা বলার জন্য। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম বাড়িতে তো আলোচনা করি, কিন্তু সবার সঙ্গে শেয়ার করে নিতে খুব ভালো লাগলো। আহ
এডুকেশনটা তো একটা পিলার, তাই না? উম, স্বামী বিবেকানন্দ বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে সেই পারফেকশনটা আছে, এডুকেশনটা শুধু সেটাকে নিংড়ে বার করে নিয়ে আসে। তো যে জিনিসটা আমার মধ্যে আছে অলরেডি, তার জন্য এত কেন আমি এই এত রিজিডিটিটা আমাদের পছন্দ হচ্ছে না। আমাদের এই সবকিছু নরমাল আছে, তুমি প্লিজ বসে পড়ো, সকাল ৮টাতেই ক্লাসে বসে পড়ো, ১২টায় উঠে পড়ো, আবার খেয়ে আবার দুপুরে ক্লাসে বসে পড়ো, আবার সন্ধেবেলা আবার ফিটজি আর আকাশের টিউশন গুলো তোমাকে অ্যাটেন্ড করতে হবে। পেরেন্টসদের বলছি, অভিভাবকদের বলছি, একটু ভেবে দেখুন, এই বছরটা, শিক্ষাবর্ষটা যদি পেছিয়েই যায়, যদি জানুয়ারিতেই হয়, নিট যদি এবছর না হয় সামনে বছরই হয়, একটা বছর লস করলে কি কিছু এসে যায়? যারা সিনিয়র আছেন এখানে, আমি শুনেছি নকশাল মুভমেন্টের সময় ২ বছর নাকি পিছিয়ে গেছে, ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা নাকি হয়নি, আমাদের দাদাদের মুখে শুনেছি। হুম। তো তাতে কি তারা কিছু কিছু জীবনে খুব একটা পরিবর্তন হয়েছে? সুযোগ আসে, জীবনটা অনেক বড়। এই ছোট ছোট জিনিসগুলো থেকে ওপরে উঠে আমরা একটু বৃহত্তর চিন্তা ভাবনা করি। আর টেকনোলজিকে ধন্যবাদ যে আজকে আমি আপনাদের কাছে আসতে পারলাম এই টেকনোলজির সাহায্যে। কিন্তু টেকনোলজির ওভার ইউজটাও কিন্তু খুব ক্ষতিকারক। সবাই এই সম্বন্ধে একটু সচেতন হবে। আর যারা খুব বেশি স্টুডেন্টদের বলছি, স্ক্রিনে যারা দেখছে, আমাদেরও কিন্তু চোখের এক্সারসাইজ, চোখের কেয়ার এগুলো নিতে হবে। কেন আমাদের হেলথ হ্যাজার্ড কিন্তু ছাত্রছাত্রীদের থেকে কিছু কম নয়, এবং আমরা খুব স্ট্রেসড। দয়া করে আমাদের দিকেও একটু দেখবেন, শিক্ষক শিক্ষিকারা, আমরা যারা এই অনলাইন ক্লাসের মধ্যে আছি, আমরা খুব স্ট্রেসড। কেন কি আমরা এমন একটা জিনিস দিচ্ছি, আর আমরা ইনস্ট্যান্ট রেজাল্টটাও চাইছি। আমি চাইছি প্রত্যেকটা বাচ্চা আমাকে উত্তর দিক, কিন্তু সে বেচারা পাচ্ছে না। হয়তো সত্যি তার নেট নেই, সে আমাকে চ্যাট করে লিখছে, সরি ম্যাম, আমার নেট নেই, তাই আমি মাইকটা অন করতে পারছি না। খুব কষ্ট লাগে জানেন তো এই ক্লাস নেওয়ার পরে। এটা বিশাল মানসিক দিক দিক আছে। তো আমরাও ওই ছাত্রছাত্রীদের সঙ্গে এই পিরিয়ডটাকে পেরিয়ে যেতে চাই। আগামী বছর ২০২১ যেন সবকিছু নর্মাল হয়, ভগবানের কাছে এই প্রার্থনা করব। আর স্বর্ণালী জয়ন্তকে, আহ স্বর্ণালী বলছে আমার বাড়ির উল্টো দিকেই শুধু কান্না শুনছো, রাইট? এর সঙ্গে তো মৃত্যু হার যেভাবে বাড়ছে, কোভিড সিচুয়েশন যেভাবে খারাপ হচ্ছে, আমি জানি না জুন ফার্স্টে এই আনলকটাও কি ঠিক ডিসিশন হলো, আমি বলতে পারছি না। আমি তো কোনো এপিডেমিওলজিস্ট নই, আমি লেম্যান, আমি সামান্য শিক্ষিকা। তো আমি আমার আমার জগৎ থেকে যতটুকু, হ্যাঁ ঠিকই বলেছো স্বর্ণালী, আমি প্ল্যানার্সদের, যারা অ্যাট দ্য হেলম অফ অ্যাফেয়ার্স আছে, তাদের বলি যে তুমি কি পৃথিবীর আর ৪টে দেশকে দেখে শিখতে পারছো না? জার্মানি খুব কন্ট্রোল করে ফেলেছিল, আবার সেকেন্ড স্পাইক। ইংল্যান্ড আবার সেকেন্ড স্পাইক। আমেরিকা তো বলার কথা নয়। ৮টি স্টেটে এই যে ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্টের পরে ৮টি স্টেটে এমন অবস্থা, নিউ ইয়র্ক সেই ৮টি স্টেট থেকে কোনো কাউকে ঢুকতে দিচ্ছে না। এটা একটা প্যান্ডেমিক, এটা একটা বিপদের সময়। স্টুডেন্টদের মনে হয় এটা বলা দরকার, আমরা সবকিছু নর্মাল ভাবে দেখবো না প্লিজ। এই আবেদন নিয়ে আমি আজকে শেষ করছি আমার বক্তব্য। ধন্যবাদ।